ধনপতি সদাগরের মা মঙ্গল চণ্ডী পূজা। তাই শুরু করতে চলেছি অজিত মাহাতো রচিত, দিলীপ মাহাতো পরিচালিত, হরেন মাহাতো নির্দেশিত বিনাপানি সৌমিত্র বিকাশ কেন্দ্রের সমস্ত ছৌ শিল্পী দ্বারা পরিবেশিত এবছরের সারা জাগানো আলোড়ন মিষ্টিকারী নতুন পালা ধনপতি সদাগরের মা মঙ্গল চণ্ডী পূজা। তাই ওদিকে উজ্জয়িনী নগরের রাজা ধনপতি সদাগরের দ্বিতীয় স্ত্রী খুলল না, নিজ রাজপ্রসাদের দিকে মা মঙ্গল চণ্ডী পূজার জন্য আগমন করছে।
सर्वार्थसाधिके त्र्यंबके गौरी नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। এদিকে খুলনা মা মঙ্গলচণ্ডী পূজা করার জন্য রত হয়েছেন, আর ওদিকে ধনপতি সদাগর তার মন্ত্রী ও সভাসদদের নিয়ে নিজ রাজসভার দিকে করছেন আগমন। আমি অতি শীঘ্রই সিংহল দ্বীপে বাণিজ্য যাত্রা করব। তাই শোনো রে আমার মন্ত্রী সভাসদগণ, তোমরা যাও আমার বাণিজ্য যাত্রার জন্য আমার তরী প্রস্তুত করো, আমার সপ্ত ডিঙ্গা তরী তোমরা প্রস্তুত করো। তাই হবে মহারাজ, আমরা এক্ষুনি আপনার বাণিজ্য যাত্রার জন্য সপ্তডিঙ্গা তরী সাজিয়ে বাণিজ্য যাওয়ার আয়োজন করছি মহারাজ। এক্ষুনি আমরা সপ্তডিঙ্গা তরী সাজিয়ে বাণিজ্য যাওয়ার আয়োজন করছি।
তার সঙ্গীদেরকে নিয়ে রাজসভার দিকে করছেন আগমন। এ ভাই কুলির পোড়াই ভাই ভাই মারি ভয়া খাল ভরা ছিল আধা দিনে একুলে দাগা আদিল আধা দিনে কুলে দাগা
সকালে আমি বাণিজ্য যাত্রা করব সিংহল দ্বীপে। আমার বাপ ঠাকুরদার সকলেই বাণিজ্য করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করেছে, তাই আমিও যাব কাল সকালে সিংহল দ্বীপে বাণিজ্য যাত্রা করার জন্য। অবশ্যই দেবতা আমার, আমি চাই না তুমি সারা জীবন মানুষের মতো ঘরের মধ্যে বন্দী থাকো, কিন্তু মা মঙ্গল চণ্ডীর দয়ায় খুল্লনা এখন গর্ভবতী, তাই এই সময় তার প্রাণে কষ্ট দেওয়া মনে হয় ঠিক হবে না। আমি চাই খুল্লনার গর্ভের সন্তান প্রসব হোক, তারপর তার মুখ দেখে তুমি যাবে বাণিজ্য করার জন্য। আজ তো আমার অতি আনন্দের দিন, কিন্তু এই আনন্দের কথা তোমরা আমায় আগে বলনি কেন লহনা? এই আনন্দের কথা তোমরা আমায় আগে বলনি কেন? এখনো তো আর অন্যতা করার সময় নেই, আমার সপ্ত ডিঙ্গা তৈরি প্রস্তুত হয়ে গেছে, আমাকে যেতেই হবে বাণিজ্য করার জন্য। শোনো লহনা, খুল্লনাকে আমি দেখতে পাচ্ছি না কেন? ওই যে স্বামী খুল্লনা সব তার মঙ্গল চণ্ডীর ঘট স্থাপন করে মা মঙ্গল চণ্ডীর পুজো করছে।
বারবার তুমি মা মঙ্গলচণ্ডী বলছো কেন? আমি হলাম শিবের উপাসক হইব, আমি শিব ভিন্ন অন্য কোনো দেবতাকে বিশ্বাস করি না। আমার বাড়িতে শিব ভিন্ন অন্য কোনো দেবতার পূজা হবে না। শোনো খুললো না, তুমি এই পূজা বন্ধ করো, নতুবা আমি তোমার স্বামী দেবতা আমার, এ তুমি কি করলে স্বামী? তুমি মা মঙ্গলচণ্ডীর ঘটে পদাঘাত করলে স্বামী। হ্যাঁ, আমি পদাঘাত করেছি। শোনো লহনা, আমার রাজ্যে এমনকি আমার রাজপ্রসাদে শিব ভিন্ন অন্য কোনো দেবতার পূজা হবে না। যদি অন্য কোনো দেবতার পূজা হয় তা আমি কিছুতেই স্বীকার করতে পারবো না। শোনো লহনা, আমি চললাম সে ফল দিতে বাণিজ্য করার জন্য। তুমি খুল্লনাকে দেখো, আর একটা কথা মনে রেখো, খুল্লনার গর্ভে যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তবে তার নাম রাখবে তুমি সীমন্ত, এবং যদি কন্যা সন্তান গ্রহণ করে তবে তার নাম রাখবে তুমি শ্রীমতী। এই আমার নির্দেশ। আমি এখন আসছি লহনা, আমি এখন আসছি। মঙ্গলচণ্ডী, আমার স্বামীর এই ভুলের জন্য আমার স্বামীকে তুমি ক্ষমা করো মা, আমার স্বামীকে তুমি রক্ষা করো মা, আমার স্বামীকে তুমি রক্ষা করো। চলো খুললো না, আমরা অন্তঃপুরে ফিরে যাই। চলো আমরা অন্তঃপুরে ফিরে যাই। ওদিকে মা মঙ্গলচণ্ডীর ঘটে লাঠি মারার জন্য ধনপতি সদাগরের সপ্তডিঙ্গা তরী সমুদ্রে ভেসে গেছে, এবং তার সমস্ত মন্ত্রী সভাসদের ধনপতি সদাগরকে সিংহলদ্বীপের রাজা তার সমস্ত ধন সম্পত্তি লুণ্ঠন করে অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছে। এদিকে যথাসময়ে 10 মাস 10 দিন পর খুল্লনার গর্ভে পুত্র সন্তানের জন্ম হয়েছে, নাম হয়েছে তার সীমন্ত। আজ সীমন্ত 14 বছর পূর্ণ হয়েছে। স্কুল থেকে সোজা রাজপ্রসাদের দিকে করছেন আগমন। অথনে তোমার কি ভুলা আজাই গো পরিবারে, অথনে তোমার কি ভুলা আজাই গো, তবে আকাশের তারা চমৎকার ভাই, আর কি আকাশের তারা পরিবারে আর কি ভাই, ইকুনিতে কি বাজাই গো ধনি, ই তোমার কি ভুলা আজাই গো অধনি, তোমার কি ভুলা যাই গো। আর এই সীমন্তের ভূমিকায় আপনাদের আলোক উদ্ভাসিত মহান মঞ্চে যিনি সৌনিত পরিবেশন করে দেখাবেন, সে হল স্বর্গীয় ওস্তাদ দুর্যোধন মাহাতোর ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে জেলার স্বনামধন্য জনপ্রিয় ছৌ শিল্পী, নৃত্যশিল্পী বিপ্লব সিং সরদার। উনি
আজকে আমাকে জানতেই হবে কে আমার জন্মদাত্রী মা,
কে আমার পিতা, আমার পিতা এবার কোথায় রয়েছে, তাই আমাকে জানতেই হবে কে আমার পিতা, কে আমার জন্মদাত্রী মা। কিন্তু মাকে তো দেখতে পাচ্ছি না, মা কোথায় রয়েছে, তাই তো মাকে আমি ডাকবো, মা গো মানিক আমার, আজকে স্কুল থেকে ফিরে এভাবে এত ব্যস্ত হয়ে মা গো বলে কেন ডাকছিস বাচ্চা? বল না বাচ্চা, কি হয়েছে তোর? চল চল বাচ্চা, অন্তঃপুরে চল, আমি তোর জন্য নানা রূপ খাবার তৈরি করে রেখেছি। চল বাচ্চা, অন্তঃপুরে চল। না মা, না মা, আমি অন্তঃপুরে যাব না মা, আমি অন্তঃপুরে যাব না, এমনকি কোনো খাবার পর্যন্ত খাবো না, এমনকি জল পর্যন্ত গ্রহণ করবো না মা, যতক্ষণ পর্যন্ত না তুমি আমার দুটি প্রশ্নের উত্তর দাও। বলো বাবা, কি হয়েছে তোমার? কেউ কি তোমাকে কিছু বলেছে? এভাবে তুমি কেন কথা বলছো বাবা? না মা, না মা, আমি আর সহ্য করতে পারছি মা। প্রতিদিন আমার স্কুলের সহপাঠীরা আমাকে যারো সন্তান বলে ঘৃণা করে, এমনকি তোমার গায়ে নানা রূপ কলঙ্কের আচরণ চলে যায় না, তাই আমি আর সহ্য করতে পারছি না মা, আমি আর সহ্য করতে পারছি না, তাই আজকে তোমাকে দুটি কথা বলতেই হবে মা। বলো না মা, তুমি আমাকে আমার প্রশ্নের উত্তর দেবে তো? হ্যাঁ পুত্র, হ্যাঁ পুত্র, নিশ্চয়ই দেবো। বলো পুত্র, কি তোমার প্রশ্ন? মাগো তুমি সত্যি করে বলো মা, কে আমার গর্ভধারিণী মা, কে আমার পিতা, কোথায় বা রয়েছে আমার পিতা? ওরে পুত্র, এই প্রশ্ন তোর গর্ভধারিণী মা হলো খুলনা, আমি হলাম তোর সৎমা, আর তোর পিতা হলো ধনপতি সদাগর। পঞ্চম মাসের গর্ভ থাকার সময় তোর পিতা গেছে সিংহল দ্বীপে যাত্রা করার জন্য, আর ফিরেনি বাসা। কেউ কেউ বলে সিংহল দ্বীপে নাকি তার সমুদ্রের সপ্তডিঙ্গা তরি ভেসে গেছে, আবার কেউ কেউ বলেছে নাকি বিভ্রম হয়ে অন্য কোথাও চলে গেছে। আবার ইদানিং শুনতে পাই তাকে নাকি সিংহল দ্বীপের রাজা শালিবাস কারাগারে বন্দী করে রেখেছে। তুমি কি কথা শোনালে মা? আমি ধনপতি সদাগরের পুত্র হওয়ার সত্ত্বেও আমাকে যারো সন্তান বলে সকলে ঘৃণা করে। না মা, তুমি আমাকে অনুমতি দাও মা, আমি যাবো সিংহল দ্বীপে তোমার কলঙ্ক মোচন করার জন্য। আমি যাবো আমার পিতাকে নিয়ে আসার জন্য। ওরে পুত্র, এই বয়সে তুই পারবি বাচ্চা সিংহল দ্বীপে যেতে? তুই আমার কাছে থাকলে আমার কোনো দুঃখ নেই বাচ্চা, তুই আমার কাছে থাকলে আমার কোনো দুঃখ নেই। না মা, আমি যাবো মা, তোমার কলঙ্ক মোচন করার জন্য আমি যাবো সিংহল দ্বীপে। তুমি আমাকে অনুমতি দাও মা, তুমি আমাকে অনুমতি দাও। ওরে পুত্র, তোমারই পৃথিবীতে আসা তোমারই লোকের সাথে ভর করছে না বাচ্চা। তুই আমার কাছে থাকলে তুই আমার সাত রাজা শোন বাচ্চা, তুই আমার কাছে থাকলে আমার আর কোনো দুঃখ নেই বাচ্চা, তুই আমার কাছে থাকলে আমার আর কোনো দুঃখ নেই। মায়া মমতা দিয়ে করিলেন পালন, আদরেরই সহায় হবে কত যে যতন মাগো, আজি তোমার কত স্বপ্ন, কত ভালোবাসা, তোমারই
আসা ও মালিক পৃথিবীতে আসা। ওরে পুত্র, তোমাকে যে ছাড়তে ইচ্ছা করছে না পুত্র। তুমি আমার কাছে থাকলে আমার আর কোনো দুঃখ নেই পুত্র। তুমি আমার কাছে থাকলে আমার আর কোনো দুঃখ নেই। হইরে সোনা বুকেতে আয় না যেও না তোরে, হইরে সোনা বুকেতে আয় না যেও না তোরে। তোর ভরসিতে আমরা খুশি, তোর ভরসিতে আমরা আমরা ভালোবাসি, বুকেতে আয় না যেও না তোরে। ওরে পুত্র, মাগো মাগো, তোমার কলঙ্ক মোচন করার জন্য আমাকে যেতে হবে মা সিংহল দ্বীপে। তোমার দুধের ঋণ আমি শোধ করবো মা, তোমার দুধের ঋণ আমি শোধ করবো। আমাকে যেতে দাও মা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। কাঁদিস না রে মন্দিরে কান্নাহাসির খেলা এই তো জীবন, কান্নাহাসির খেলা এই তো জীবন। ওরে পুত্র, মাগো মাগো, তুমি আশীর্বাদ করো মা, তুমি আশীর্বাদ করো মা। আমি তোমার তরফে প্রতিজ্ঞা করে বলছি মা, আমার পিতা যদি জীবিত থাকে আমি তাকে তোমার কাছে নিয়ে আসবো মা, আমি তাকে তোমার কাছে নিয়ে আসবো। তুমি আমাকে হাসির মুখে বিদায় দাও মা। আমি বিধির কাছে তাকে শিক্ষা জনম ধরে আবার এই মায়ের বলে যেন আবার আসি রে, আমি এই মায়ের বলে যেন আমি এই মায়ের আমি সিংহল দ্বীপে যাবো মারা। ওদিকে শ্রীমন্ত তার পিতাকে নিয়ে আসার জন্য সিংহল দ্বীপে যাত্রা করলো, আর ওদিকে সিংহল দ্বীপের রাজা শালিবান তার মন্ত্রী সেনাপতি সৈন্য সামন্তদের নিয়ে নিজ রাজসভার দিকে করছেন আগমন। সমস্ত সংবাদ ঠিক রয়েছে তো? কোথাও কোনো অশান্তির বার্তা নেই তো? না মহারাজ, না মহারাজ, আমরা প্রতিনিয়ত আমাদের রাজ্যের সর্বপ্রথম সবসময় মহারাজ, আমাদের রাজ্যে কোথাও কোনো অশান্তির বার্তা নেই মহারাজ, কোথাও কোনো দুঃখের সংবাদ নেই মহারাজ। আমাদের রাজ্যে সমস্ত প্রজা বলেই রয়েছে।
একই মন্ত্রী সেনাপতি সৈন্যগণ তোমাদের বাইরে হঠাৎ কিসের এত গন্ডগোল? যাও তোমরা দেখে এসো রাজপ্রসাদের বাইরে হঠাৎ কিসের এত গন্ডগোল? ঠিক আছে মহারাজ, আমরা এক্ষুনি দেখে নিয়ে আসছি মহারাজ, আমরা এক্ষুনি দেখে নিয়ে আসছি। আমাদের চার প্রহরীর সাথে বৃথায় কিছু গন্ডগোল করছিল মহারাজ। এই যুবক আপনার কাছে আসার জন্য অনুমতি চাইছিল, কিন্তু এই যুবকের কোনো পরিচয় আমাদের জানা নেই মহারাজ, তাই তাকে দারোয়ানরা প্রবেশ করতে দেয়নি। বলো বলো যুবক, কিবা তব নাম, কোথায় তব ধাম, কিবা হেতু এই শিবলদ্বীপে তব আগমন? মহারাজ, নাম মোর সীমন্ত, ধাম উজ্জয়িনী, বাণিজ্য করার লাগে শিবলদ্বীপে আসিয়াছি আমি। ও বাণিজ্য করতে এসেছো তুমি বাংলা থেকে, কিন্তু মনে রাখবে বাণিজ্য করতে হলে তোমাকে কর দিতে হবে যুবক। পারবে তো কর দিতে? হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ, আমি আপনার রাজ্যে যখন বাণিজ্য করবো তখন নিশ্চয়ই আপনাকে কর দেবো মহারাজ, নিশ্চয়ই আপনাকে কর দেবো। শোনো শোনো যুবক, বাংলা থেকে যারাই আছে সকলেই একই কথা বলে, কিন্তু সকলেই আবার গোপনে পালিয়ে যায়। বলো বলো যুবক, সত্যি করে বলো, তুমি আসার পথে সমুদ্রে কোথাও কি কোনো আশ্চর্য ঘটনা দেখেছো? হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ, আপনি যা বলেছেন তা অতি সত্য মহারাজ। আসার পথে আমি সমুদ্রে পদ্মের উপরে অপরূপ নারী দর্শন করেছি মহারাজ, পদ্মের উপরে অপরূপ নারী দর্শন করেছি। আবার সেই মিথ্যা কথা। শোনো শোনো যুবক, তুমি যে কথা বলেছ তা যদি প্রমাণ করতে পারো তাহলে আমি তোমাকে বিনা করে আমার রাজ্যে বাণিজ্য করার অনুমতি দেব। আর যদি এই কথা মিথ্যা হয় তাহলে কিন্তু তুমি আর বাংলা দ্বীপে ফিরে যেতে পারবে না যুবক, তুমি আর এই সিংহল দ্বীপ থেকে বাংলায় ফিরে যেতে পারবে না। হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ, আমি দেখাবো আপনাকে সেই সুন্দরী নারীর দর্শন অবশ্যই করাবো। চলুন মহারাজ, আপনি আমার সঙ্গে সমুদ্রে চলুন। চলো চলো যুবক, দেখি তোমার কথায় কতটা সত্য রয়েছে। তুমি নিশ্চয়ই কোন গুপ্তচর, কোন দেশ থেকে এসেছ এই সিংহলদ্বীপে? নিশ্চয়ই কোন তুমি গুপ্তচর, তোমার কথার একটিও সত্য নেই। তুমি আমাকে দেখাতে পারলে না সেই অপরূপ সুন্দরী রমণীকে, কাজেই এই মিথ্যা কথা বলার জন্য আমার আদেশ। শোনো সৈন্যগণ, এই যুবককে বেত্রাঘাত করতে করতে নিয়ে যাও উত্তর মশানে গিয়ে জল্লাদকে বলবে এই কাঁটা মন্ড যেন আমার কাছে নিয়ে আসে। এই যুবক আমার সঙ্গে চালাকি করেছে, তার ফল ভোগ একে করতেই হবে। ছেড়ে দেব মহারাজের হাতে তোমার কাঁটা মন্ড নিয়ে যেতে হবে। ছেড়ে দেবো তোমাকে। চালাও চালাও জনগণ, এই যুবকের গায়ে চালাও চাবুকে।
আছে, আমরা এক্ষুনি জল্লাদকে ডেকে নিয়ে আসছি, আমরা এক্ষুনি জল্লাদকে ডেকে নিয়ে আসছি। আমি কোনো মিথ্যা কথা বলিনি, তোমরা আমায় ছেড়ে দাও। না, কিছুতেই তোমাকে ছাড়া হবে না। আমাদের মহারাজের আদেশ, আমাদের মহারাজের আদেশ, তোমার কাটা মুন্ড আমাকে নিয়ে যেতে হবে আমাদের মহারাজের কাছে। তাই তোমার কোনো কাকুতি মিনতি আমরা শুনবো না যুব, তোমার কোনো কাকুতি মিনতি আমরা শুনবো না। আমাকে একবার আমার মাকে প্রাণ ভরে ডাকতে দাও, আমার মাকে আমাকে প্রাণ ভরে ডাকতে দাও। মা গো, তুমি আমার রক্ষা করো না, তুমি আমার রক্ষা করো না, তুমি আমার রক্ষা করো। না বাচ্চা, ওই দুধের পোকা শিশুকে তোরা ছেড়ে দে বাচ্চা, ওর উপর কেন এত অত্যাচার করছিস বাচ্চা, ওকে তোরা ছেড়ে দে। ছাড়বো না, ওর কাঁটা মুন্ডা নিয়ে যেতে হবে মহারাজের কাছে। পারবে না বাচ্চা, ওর কাঁটা মুন্ড নিয়ে যেতে তোরা পারবে না।
এসো এসো বাচ্চা আমার কোলে এসো, এসো তুমি তো আমার কোলে এসো। না না বুড়ি, ওকে তুমি কিছুতেই নিয়ে যেতে পারবে না, ওকে তুমি কিছুতেই নিয়ে যেতে পারবে না। আমার শরীরে সমস্ত শক্তি ক্ষীণ হয়ে আসছে কেন? এই বুড়ি আমার সামনে থেকে কি যেন মন্ত্র উচ্চারণ করছে, আমার হাতে থেকে খড়গ পড়ে গেল। শোনো 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 বোন, এরূপ আমার কোনোদিন হয়নি। আমি বহু মানুষকে হত্যা করেছি, কিন্তু কেন জানি না আমার শরীর থেকে সমস্ত শক্তি যেন ক্ষীণ হয়ে আসছে, আমার শরীর থেকে সমস্ত শক্তি ক্ষীণ হয়ে আসছে। আমি পারবো না এই যুবককে হত্যা করার জন্য। যাও যাও তোমরা মহারাজকে ডেকে নিয়ে এসো, যাও তোমরা মহারাজকে ডেকে নিয়ে এসো। মহারাজ বলো জল্লাদ, কেন তুমি এই যুবককে হত্যা করতে পারবে না? বলো মহারাজ। যেই না আমি খড়গ হাতে এই যুবককে হত্যা করতে যাচ্ছি, অমনি আমার হাতের থেকে খড়গ করতে পড়ে যাচ্ছে মহারাজ। আমার শরীরের সমস্ত শক্তি দুর্বল হয়ে আসছে মহারাজ। জানি না এই বুড়ি আমার সামনে দাঁড়িয়ে কি যেন মন্ত্র উচ্চারণ করছে, আর ভিড় করে অমনি আমার শরীরের শক্তি ক্ষীণ হয়ে আসছে মহারাজ। আমি এই যুবককে কিছুতেই হত্যা করতে পারবো না মহারাজ, আমি এই যুবককে কিছুতেই হত্যা করতে পারবো না। এই বুড়ি কেন এসেছিস এই উত্তর মথানে? আমরা তোকেও এই হাড়ি কাছে তুলে দিয়ে এই যুবকের সঙ্গে তোকেও আমরা হত্যা করব। ওরে পুত্র, এই যুবককে তোরা ছেড়ে দে বাচ্চা। এই যুবক তো কিছু দোষ করেনি বাচ্চা, ও তো কিছু দোষ করেনি।
কেন? ও আমার কাছে মিথ্যা কথা বলেছে, ও আমার কাছে মিথ্যা কথা বলেছে, তার শাস্তি ওকে পেতেই হবে, তার শাস্তি ওকে পেতেই হবে। শোনো বুড়ি, তুমি এখান থেকে চলে যাও, নতুবা তোমাকেও আমরা হাড়ি কাটে তুলে দেব। যা বললো জল্লাদ তাই হয়েছে। আমারও শরীরের শক্তি কেমন যেন ক্ষীণ হয়ে আসছে। আমারও সৈন্যগণ, তোমাদের অবস্থা ঠিক রয়েছে তো? না মহারাজ, না মহারাজ, কোন অলৌকিক শক্তি যেন আমাদেরকে আঘাত করছে মহারাজ, আমরা কিছুই বুঝতে পারছি না মহারাজ। বলো বুড়ি, সত্যি করে তোমার পরিচয় বলো। শোনো রাজা সালিবান, এই যুবককে তুমি ছেড়ে দাও। এই যুবক কোনো দোষ করেনি বাবা, একে তুমি ছেড়ে দাও। না, আবার তুমি সেই কথা বলছো, ওই যুবক মিথ্যা কথা বলেছে। না বাচ্চা, ওই যুবক কিছু মিথ্যা কথা বলেনি, ও যা বলেছে তা সত্য বলেছে। কই, আমি তো সমুদ্রের সেই অপরূপ সুন্দরী রমণীকে দেখতে পেলাম না। এই পাপ চক্ষু দিয়ে তুই দেখতে পাবি না বাচ্চা। তুই বহু নিরপরাধ মানুষকে হত্যা করেছিস, বহু মানুষকে কারাগারে বন্দী করে রেখেছিস, তাই এই পাপ চক্ষু দিয়ে তাকে তুই দর্শন করতে পাবি না। শোনো বাচ্চা, তুই কারাগারের সমস্ত বন্দীকে মুক্তি করে দে। আর সেই কারাগারে এই যুবকের পিতাও রয়েছে, তাকেও তুই মুক্তি করে দে। বুড়ি, আমি সকলকে মুক্তি করে দেব, কিন্তু তারপর তো আমি অবশ্যই দেখতে পাবো সেই অপরূপ সুন্দরী রমণীকে। নিশ্চয়ই পাবে। এই যুবকের হাত ধরে তুই তার অপরূপ রূপ অবশ্যই দর্শন করতে পাবে। এই কে আছে? যাও, কারাগারের সমস্ত বন্দীদের মুক্তি করে দাও, আর সেই সঙ্গে এই যুবকের পিতাকে নিয়ে আসবে। এই যুবকের পিতাকে নিয়ে আসবে। আজ পিতা পুত্রে আমি মিলন করিয়ে দেব। যাও। মুক্ত করে দাও, এই সমস্ত শৃঙ্খল মুক্ত করে দাও। এসো বন্ধু, এই যে দেখছো তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে তোমার পুত্র। আজ পিতা পুত্রে তোমাদের মিলন করিয়ে দিই। পুত্র, আমার পুত্র, এত বড় হয়ে গেছিস বাচ্চা। আয় বাচ্চা, আমার কোলে আয়, আমার কোলে আয়। কই বুড়ি, এখনো তো আমি দেখতে পেলাম না। তুমি যে কথা বলেছ সেই কথা এখনো তো আমি দেখতে পেলাম না। দেখবি বাচ্চা, অবশ্যই দেখবি। আমি অবশ্যই দেখাবো সেই রূপ তোমাকে, অবশ্যই দেখাবো সেই রূপ।